একটা মিথ্যা তথ্য আয়নাঘর। কোথায় আয়নাঘর? তাকে আজকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে কোথায় আয়নাঘর। আয়নাঘর গুম খুন, কে গুম খুন করেছে? গুম খুন তো তোমরা করছো, প্রকাশ্য খুন করছো। তোমরা গুম না, তোমরা প্রকাশ্য করছো, গুম খুনও করছো। একটা এলাকায় একটা খুন হলে কেউ বিচার চাইতে পারে না, থানা মামলা নেই। কত মানুষ হারিয়ে গেছে, কত শিশু হারিয়ে গেছে। এই আন্দোলনে বিভিন্ন সময় বিভিন্ন বয়সের ছেলে মেয়েদেরকে ব্যবহার করা হয়েছে। তাদের তো কোনো হদিশও পাওয়া যাচ্ছে না। তাহলে গুম খুন তো তোমরা নিজেরা করছো। আয়নাঘর কে? এখন গোটা বাংলাদেশটাকেই তো আয়নাঘর বানিয়ে ফেলেছো। সেই জবাবদিহিটা একদিন করতে হবে, পুলিশকেই করতে হবে। সেই জবাব চেষ্টা করছে তথ্য বের করতে, যে কত পুলিশ মারা গেল। একটা দৃষ্টান্ত দিই, এই ঢাকা শহরে একটা থানার আগুন দেয়, সেখানে 19 জন পুলিশ পুড়ে মারা যায়। তাদের মেরে মাথা ফাটিয়ে ফেলে, তারপরে তাদের জ্বালিয়ে দেয়। এনায়তপুরে 15 জন পুলিশ, সেখানে একটা মহিলা প্রেগনেন্ট ছিল, বাচ্চা পেটে, জীবন ভিক্ষা চেয়েছিল যে ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা। এরা এরা কি ধরনের মানুষ? তাদেরকে পিঠে পিঠে মেরে ফেলে দেয়। নরসিংদী জেলের কথা সবার জানা আছে, জেল আক্রমণ করে এইভাবে। তারপর তো ধ্বংসযজ্ঞ, সেই বিটিভি, সেতু ভবন, মেট্রো রেল, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হানি ফ্লাইওভার, এমনকি পদ্মা সেতুতে পর্যন্ত তারা আক্রমণ করার চেষ্টা করে, আগুন দিয়ে দিয়ে সব জ্বালাতে শুরু করে। এমনকি আমাদের পরিবেশ, আজকে পরিবেশ নিয়ে একটা কথা, আমি এত চমৎকার সিস্টেম, সমস্ত ডিজিটাল সিস্টেম সেট করা, যা সব জ্বালিয়ে দেয়। মানে কোন একটা স্থাপনা অক্ষত রাখেনি। যেন একটা দেশটাকে এই যে উন্নতি করছে, এটাই যে বড় অপরাধ, এটাকে জ্বালিয়ে পুড়ে সব ভেঙে শেষ করবে। সব থেকে বড় কথা, গ্রামে গঞ্জে পর্যন্ত, একেবারে জেলা উপজেলা পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, পুকুরের মাছ সব চুরি করা, এই ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালাতে থাকে। আর সবচেয়ে বড় আঘাতটা দেয় 25 নম্বর, বাবা মা ভাই বোন সব হারাই, আমরা 2 বোন বিদেশে ছিলাম। 32 নম্বর সম্পত্তি তো আমরা 2 বোন ভোগ করতে যাইনি। আমরা তো এই সম্পত্তি দেশের মানুষকে দিয়ে দিয়েছি, কারণ আমার বাবা তো দেশের মানুষের জন্য তার জীবনকে উৎসর্গ করে গেছে। আমার মা ভাই সব ওখানে জীবন দিয়ে গেছেন। কাজে যে জাতির জন্য তিনি সারাটা জীবন কষ্ট করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, আজকে আমরা মাতৃভাষায় কথা বলার সুযোগ পাচ্ছি, আজকে স্বাধীন দেশের নাগরিক হতে সুযোগ পেয়েছি, কার অবদান? দীর্ঘ সংগ্রামের মধ্যে এই আওয়ামী লীগ সংগঠন গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগ সংগঠন নিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেই তো আমাদের স্বাধীনতা দিয়ে আছে। তাহলে সেই বাড়িটা সব 15 আগস্ট ওই বাড়িতে সকলকে হত্যা করা হলো। আমরা যা ট্রাস্ট করে জাতির পিতা নামে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করলাম, এবং এই বাড়িটা আমরা দান করে দিলাম বাংলাদেশের জনগণকে। সেই বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দিল। সামান্য যেটুকু স্মৃতি আমাদের ছিল, সেই স্মৃতিটুকু পুড়িয়ে ফেলা, সেই স্মৃতিটুকু পুড়িয়ে সেটাকে বিশ্বাস করে দিলেন। 5 বার আমি প্রধানমন্ত্রী, আমার আব্বা ক্ষমতা ছিলেন, কিন্তু তা বলে কোনো বিলাসিতা বা কোনো কিছু তো করতে যায়নি। যেটুকু সব দেশের মানুষের জন্য, যা কিছু দিয়েছে আমরা দেশের মানুষের জন্য। যেখানে বাংলাদেশটাকে উন্নত করে নিয়ে আসলাম, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম, তাহলে পদত্যাগ কেন করতে হবে? আমাকে স্বেচ্ছাচার বলা হয়, স্বৈরাচার বলা হয়। কি স্বৈরাচারী কাজটা আমি করেছি জিজ্ঞেস করি? আমার সময় আমি টেলিভিশন, একটা মাত্র টিভি চ্যানেল, আমি এই 44টা টেলিভিশন চ্যানেল, এটা আমি শুরু করি 96 সাল থেকে। ইচ্ছা মতো সবাই টক শো করছে, ইচ্ছা মতো কথা বলছে, পত্র পত্রিকা ফ্রি। বিশ্বব্যাপী তার খুব নামধাম, এত কিছু সে অর্জন করলো, কিন্তু যখন দেশের রাষ্ট্রভার দায়িত্ব নিল, যখন রাষ্ট্রভারটা হাতে নিল, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের জীবনের শান্তি কেড়ে নিয়েছে, ঘুম কেড়ে নিয়েছে, নিরাপত্তা কেড়ে নিয়েছে, মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারে না, চলতে পারে না।
তার ক্ষমতা লিপ্সাই না, তার অর্থ লিপ্সাটাও অনেক প্রবল। আমি একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। আমাদের এই নোবেল লরেট, উনি নোবেল প্রাইজ পেয়েছেন, খুব ভালো কথা। তো উনি কি কোনো কতগুলি প্রশ্নের উত্তর দেবেন আমাদেরকে? আমরা যদি সেই প্রশ্নগুলি করি, সেই উত্তরগুলি আমরা তার কাছে চাই। যে তার যে এত টাকা যা দেশে বিদেশে সে সমানে খরচ করছে, এই টাকাগুলি সে কোথায় পেল, সেটা একটা প্রশ্ন। গ্রামীণ ব্যাংক, এই ব্যাংকটি কিন্তু একটা প্রকল্প। সে প্রকল্পটা নেওয়া হয়েছিল স্বাধীনতার পর, যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়। তারপরেই গবেষণা করার নির্দেশ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই গবেষণার ফসল হিসেবে একটি প্রকল্প নেওয়া হয় যারা ভূমিহীন গৃহহীন মানুষ, তাদেরকে জামানতবিহীন সুদ দেওয়ার জন্য, ঋণ দেওয়ার জন্য। জামানতবিহীন ঋণ দেবে, মোটেই সেখানে উচ্চ হারে সুদের কথা বলা নাই, যে মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আর সেই প্রকল্পটাকেই 1983 সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করা হয়, যেটা তখন জেনারেল এরশাদ ক্ষমতায়। এবং এই গ্রামীণ ব্যাংকে, এটা আসলে মূলত একটি সংবিধিবদ্ধ সংস্থা। আমাদের যে সংবিধান স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছিলেন, সেই সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, অর্থাৎ স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি। 86 সালে প্রথম এটা সংশোধনী করা হয়। গ্রামীণ ব্যাংকের সরকার ও গ্রামীণ ব্যাংকের যে সদস্য, সেই সদস্যদের মূলধনের আনুপাতিক হার যথাক্রমে 75% ও 25% ধার্য করা হয়েছিল। আর আপনারা জানেন যে এটা পরবর্তীতে আবার একবার সংশোধন করা হয়। কিন্তু এই গ্রামীণ ব্যাংকে চাকরি পায় ইউনূস, সেটা পেয়েছিল 90 সালে। 90 সালে 13ই আগস্ট ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। মানে 1990 সালে 13ই আগস্ট ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাকরি পায়। কাজে যোগদান করে 19 আগস্ট 1990 সালে। যিনি এমডি হিসেবে, তার বেতন ছিল 6,000 টাকা। 6,000 টাকা বেতনে সে চাকরি পায়, কারণ সে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিল। সেখান থেকে তাকে জেনারেল এরশাদ তুলে নিয়ে আসে। আর সেই থেকে আপনারা জানেন যে ইউনূস এই ব্যাংকের দায়িত্ব নেয়, কিন্তু দায়িত্ব নিয়ে আস্তে আস্তে ব্যাংকটাকে সে গ্রাস করে নেয়। উচ্চ সুদের হার, মানুষের সব সহায় সম্বল সব শেষ করে দেয়, কিন্তু ওনার পকেট কিন্তু ভারী হয়ে যায়। আমি বেশি দূর বলতে চাই না, আমি একটা প্রশ্ন করব। 2023 সালে ইউনূসের 3 ব্যাংকে যে টাকা, সেখানে বিশেষ করে একটি ব্যাংক যেটা তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে সবাই জানে, সেখানে 118,76,76,308 কোটি টাকা ছিল। এই 118 কোটি টাকা তিনি কোথায় পেলেন? এছাড়াও কিছুদিন আগে 2023 সালের শেষের দিকে একটা চেক আমার হাতে আসে। তখন দেখা গেল যে সেই চেকটা BFIU ওটা তদন্ত করে, এবং সেটা দেখা গেলো সেটা ইউনূসের ব্যক্তিগত চেক। ব্যক্তিগতভাবে টাকা রাখে। যখনই সে টের পেল যে টাকার খবর নেওয়া হচ্ছে, তখন সে ইউনূস ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করে সেখানে ফিক্সড ডিপোজিট করে দেয়, যদিও সেই ফাউন্ডেশনটা কোনো রেজিস্ট্রেশন নাই। এছাড়াও প্রায় 8 কোটি টাকা, তাছাড়া বিভিন্ন ব্যাংকে তার বিভিন্ন টাকা রয়েছে। তাছাড়া 2006 থেকে 8 ইউনূসের 47,89,96,652 টাকা ছিল। গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে 6,000 টাকা বেতনে চাকরি করে এই টাকাটা সে কোথা থেকে পেল? এবং BFIU, বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত কমিটি, সেই কমিটির হিসাব মতে 2001 থেকে 11 66 কোটি টাকা রেমিটেন্স আসে। আপনারা জানেন যে এটা কোথা থেকে সেই টাকাটা পেল, এর হিসাবটা ইউনূস দেশবাসীকে দিবে কিনা সেটাই আমার কথা। হ্যাঁ, উনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন। আপনারা আমেরিকা আছেন, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন, এক লেকচারে কত টাকা করে পেতেন?
সেটাকে কি 118 কোটি টাকা হয়? হ্যাঁ, তার বাপের ব্যবসা, সেই ব্যবসা তারও ব্যবসা, সেখানে সে গ্রামীণ ব্যাংকের থেকে মোটা টাকা প্রায় 9 কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকে যে ঋণ খেলাপি ছিল সেই টাকা শোধ করে, এবং যে টাকা ঋণ দিচ্ছে সে ঋণের টাকাও আবার উনি মাফ করে দেন। মানে দাতা হচ্ছেন পুত্র, পিতা হচ্ছেন গ্রহিতা। তো এইভাবে মানে গ্রামীণ ব্যাংকের অর্থ নয় ছয় করে, কোনোদিন অডিট করেনি, কোনোদিন কিছু করেনি। আর আরও অনেক তথ্য আছে, এত আমি বলতে চাই না। তবে তিনি সবাইকে শোনান ওনার নাকি কিছু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, কিচ্ছু নাই, একবারে ফকির। হ্যাঁ, 6,000 টাকার বেতন পেয়ে হয়তো কিছু নাও থাকতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এত টাকা ইউনুসের আসলো কোথা থেকে? তার জবাব তো দিতে হবে তাকে। সবাই মিলে একই কাজ করবেন, সেটাই আমার আহ্বান। এবং এই ভ্যাট ট্যাক্স দিয়েছে, এর মধ্যে যে যেখানে যেভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তাদেরকে আমি বলবো যে আমাদের ব্যবসায়ী, ইন্টারনেট ব্যবহারকারী, মোবাইল ফোন ব্যবহারকারী, দোকানদার, রেস্টুরেন্টের মালিক যারাই আছে, আজকে সকলের উপর ভ্যাট ট্যাক্স বসিয়েছে। কাজে প্রত্যেকেই আন্দোলন করতে হবে। সেখানে কেউ হরতাল, কেউ মিছিল, মিটিং, মানববন্ধন, এমনকি প্রয়োজনে হরতাল ডেকে হলেও এই আন্দোলন গড়ে তুলে এই ভ্যাট ট্যাক্স বন্ধ করতে হবে। এবং সেই সাথে সাথে ইউনুসের পদত্যাগ যাতে করে তার বাধ্য করতে হবে, একে ক্ষমতা থেকে হটাতে হবে। যে পথে সে এসেছে সেই পথে তাকে বিদায় দিতে হবে। বিচার হবে বাংলাদেশে ইনশাআল্লাহ, বিচারও ইনশাআল্লাহ হবে, কারণ এত অন্যায়, এত পাপ আল্লাহ সহ্য করবে না। কাজে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সে কামনা করি এবং দোয়া